হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। প্রাইমারি এক্সামের জন্য অনেকে অঙ্ক নিয়ে খুবই টেনশনে আছেন। অ্যাকচুয়ালি টেনশনের কিছুই নেই, বি কুল। জাস্ট একটু বুদ্ধি খাটালে শর্টকাট ম্যাথের মাধ্যমে আপনি 17+ পর্যন্ত পেতে পারেন। সো নো টেনশন, জাস্ট ফলো মি অ্যান্ড জাস্ট ইউ নিড টু হ্যাভ ফুল কনফিডেন্স। আর হ্যাঁ, আপনি যদি ইংলিশে নিজেকে দুর্বল মনে করেন, প্লিজ আমার এই চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন, কারণ এখানে পার্ট বাই পার্ট ইংলিশের অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো আপনার পরীক্ষার জন্য সত্যিই হেল্পফুলি। এনিওয়ে, আজকের এই ভিডিওতে থাকছে 25টি অঙ্ক এবং প্রতিটি অঙ্কই পরীক্ষায় আসার মতো। সো দেরি কিসের? নাম্বার 1, 1 হতে 65 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? ঠিক এই অঙ্কটির ক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিক ফলো করব, সেটি হচ্ছে জাস্ট সংখ্যা দুটিকে যোগ করব, যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। অর্থাৎ 1 + 65 ভাগ 2। 1 + 65 মানে হচ্ছে 66 ভাগ 2, আর 66কে 2 দিয়ে ভাগ করলে হয় 33, অর্থাৎ 1-এর ক অ্যান্সার 33। ঠিক এরকম আরও পরীক্ষায় এসেছিল এই ধরনের অঙ্ক, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি আমি। যেমন 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত, ঠিক এটি পরীক্ষায় এসেছিল। তারপর 1 থেকে 59 পর্যন্ত, তারপর 1 থেকে 99 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। মানে এই ধরনের অঙ্ক, এই ধাঁচের অঙ্ক যেভাবে আসুক না কেন, আমরা কি করব, জাস্ট সংখ্যা দুটিকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে চোখের পলকে আমরা অ্যান্সার বের করতে পারবো। ওকে, তো এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে 1-এর ক 33। নাম্বার 2, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এই কোশ্চেনটিও অনেক পরীক্ষায় এসেছিল। এই কোশ্চেনটির ক্ষেত্রে আমরা কী করব, এখানে শর্টকাট টেকনিক ফলো করব, সেটি হচ্ছে যে ব্যাস 3 গুণ, তাই না? এই 3কে আমরা জাস্ট বর্গ করব। 3-এর বর্গ করলে কত হয়? 9। তো অ্যান্সার হচ্ছে 9 গুণ, অর্থাৎ বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। অ্যান্সার 2-এর খ 9 গুণ। নাম্বার 3, 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তো আমরা তো এতটুক জানি যে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, এইটুক আগে আমরা বের করি, তারপর অর্ধেক কত সেটা আমরা বের করব। ওকে, তো 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত যদি এরকম পরীক্ষা থাকতো, তো আমরা কি করতাম, যে সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রির সাথে সম্পৃক্ত, তাই না কি? তো সম্পূরক কোণ কত, সেক্ষেত্রে আমরা বের করতাম যে 180 থেকে যদি আমরা 28 বাদ দিই তাহলে আসে 152, অর্থাৎ 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 152। কিন্তু কোশ্চেন এখানে বলেছে যে সম্পূরক কোণের অর্ধেক কত, তার মানে হচ্ছে 152-র অর্ধেককে এখানে বের করতে বলছে। তাই 152 ভাগ 2, অর্ধেক বের করবো আমরা কীভাবে, যে 2 দিয়ে জাস্ট ভাগ করব, তাহলে 152 ভাগ 2 মানে হচ্ছে 76, অর্থাৎ 3-এর গ 76 ডিগ্রি। আশা করি এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষা আসে খুব ইজিলি আপনারা বের করতে পারবেন। কেমন? নাম্বার 4, 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। সংখ্যা 2টি কী কী? এই অঙ্কটিও আমরা শর্টকাট টেকনিকে করব। অ্যাকচুয়ালি সংখ্যা 2টি কী কী বলতে কি, যে অবশ্যই একটা বৃহত্তম সংখ্যা আছে, এর মধ্যে একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে। তো বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমরা যে শর্টকাট টেকনিকটি ফলো করব সেটি হচ্ছে যে এখানে বর্গের অন্তর কত দেওয়া আছে, 37, তাই না? বৃহত্তম সংখ্যা হচ্ছে 37 যোগ 1 ভাগ 2, অর্থাৎ বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে 37-এর সাথে 1 যোগ করব, তারপর সেটাকে তার সমষ্টিকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 37 যোগ 1 মানে হচ্ছে 38, 38 ভাগ 2, এটাকে ক্যালকুলেশন করলে হয় 19, অর্থাৎ বৃহত্তম সংখ্যা হচ্ছে 19। আর ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে, এখানে কি করব, যে 37-এর সাথে 1 মাইনাস করব, মাইনাস করে জাস্ট 2 দিয়ে ভাগ করব, তাহলে 37 বিয়োগ 1, এটা হয় 36, আর 36কে 2 দিয়ে ভাগ করলে হয় 18, অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে 18 আর একটা সংখ্যা হচ্ছে 19। তো এক্ষেত্রে আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি 4-এর ক 18, 19। ওকে, খুবই ইজি। আমরা যদি একটু মনোযোগ সহকারে এই টেকনিকটি ফলো করি তাহলে আমরা খুব সহজেই পরীক্ষার হলে অ্যান্সারগুলো বের করতে পারবো। ওকে, নাম্বার 5, 3x ব্র্যাকেট ক্লোজ, উপরে পাওয়ার হিসেবে আছে 0, প্লাস আবার 3x ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হিসেবে আছে 0 সমান কত? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সূচকের অঙ্ক। তো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, যে
সূচকের নিয়ম অনুযায়ী যে কোনো সংখ্যার উপর যখন পাওয়ার হিসেবে 0 থাকে তখন সেটাকে 1 ধরা হয়। ওকে, তো এখানে 3x ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হিসেবে 0 আছে, তো এই 3 এটা সম্পূর্ণটাকে আমরা কি ধরবো? 1 ধরবো। এটা কিন্তু সূচকের নিয়ম। ওকে, এটা আমার নিয়ম না, এটা সূচকের নিয়ম। তাহলে 3x ব্র্যাকেট ক্লোজ 0 মানে হচ্ছে 1 প্লাস 3 আবার x আছে, x ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হিসেবে আছে 0, তো এই x ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হিসেবে যে 0 আছে সেটার মানও হচ্ছে 1, এটা সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি 1 প্লাস 3 ইন্টু এক্স পাওয়ার 0, এটার মান হচ্ছে 1, তার মানে 3 ইন্টু 1 মানে 3। তাহলে অ্যান্সার হচ্ছে 1 প্লাস 3 ইকুয়াল টু 4, অর্থাৎ 5-এর ঘ 4। খুবই ইজি, মানে জাস্ট এখানে যারা কোশ্চেনটি করেছে তারা মানে এতটুকুই শুধু তারা আমাদের কাছে চাচ্ছে যে আমরা কোনো সংখ্যার উপর পাওয়ার হিসেবে যদি 0 থাকে তাহলে আমরা সেটাকে ধরতে পারি কি না। ঠিক এজন্যই কিন্তু এই ধরনের কোশ্চেনটা করা। এনিওয়ে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে পাওয়ার হিসেবে যদি 0 থাকে সেটাকে আমরা 1 ধরবো। এটার অ্যান্সার হচ্ছে 5-এর ঘ 4। নাম্বার 6, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণের মান কত? এটি আমরা একটা শর্টকাট টেকনিকে করব। অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে আমরা জানি যে 90 ডিগ্রি, তাই না? একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এই ধরনের অঙ্ক যদি থাকে যে কোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি বা আরও অন্য মানে সংখ্যা থাকতে পারে 6-এর জায়গায়, যেভাবে আসুক আমরা কি করব? যেহেতু সমকোণী ত্রিভুজ একটা কোণ 90 ডিগ্রি, তো সেই 90 ডিগ্রিকে নিয়ে আমরা কাজ করব যে 90 বিয়োগ এই যে পার্থক্যটা 6 ডিগ্রি সেটা মাইনাস করব, অর্থাৎ 90 বিয়োগ 6, তারপর কি করব? এই যে মানে প্রাপ্ত যে ফলাফলটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করব। আমি আবারও বলছি যে 90 বিয়োগ 6 ভাগ 2, আর 90 থেকে 6 বাদ দিলে হয় 84 ভাগ 2, 84কে 2 দিয়ে ভাগ করলে হয় 42। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 6-এর গ 42 ডিগ্রি, মানে ক্ষুদ্রতম কোণের মান হচ্ছে 42 ডিগ্রি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই 6 ডিগ্রির জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থাকে ওই একই সিস্টেম, যে 90 বিয়োগ এই যে সংখ্যাটা থাকবে সেইটা ভাগ 2। নাম্বার 7, a প্লাস বি ইকুয়াল টু 9, a মাইনাস বি ইকুয়াল টু 7 হলে এ বি সমান কত? এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষা 19 সালে এসেছিল। তো এই এ প্লাস বি ইকুয়াল টু 9, এ মাইনাস বি ইকুয়াল টু 7, ঠিক এরকম যদি থাকে যে এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে, আর এ বি এর মান কত, এই ক্ষেত্রেও আমরা একটা শর্টকাট টেকনিক ফলো করব। সেটি হচ্ছে যে এ বি এখানে বের করতে বলেছে, তাই না? তো আমরা প্রথমে এটা বের করব, চোখ বন্ধ করে এটা বের করতে পারি কিভাবে? যে সংখ্যা যে দুইটা আছে দেওয়া, সেই সংখ্যা দুইটি যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করব, তাহলেই আমাদের অবিশ্বাস্যভাবে এর মানটা বের হয়ে আসবে, অর্থাৎ 9 যোগ 7। আমি ইংলিশেই বলি যেহেতু এখানে ইংলিশ দেওয়া আছে, যে 9 প্লাস 7 ডিভাইড বাই 2, অর্থাৎ 9 7 যোগ করলে হয় 16 ডিভাইড বাই 2, 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8, অর্থাৎ এর মান হচ্ছে 8। এখন প্রশ্ন হচ্ছে যে এ বির মান বের করতে গেলে বির মানটাও তো লাগে, তাই না? তো আমরা প্রথমে একটা নেই যে এ প্লাস বি ইকুয়াল টু 9, এটা দেওয়া আছে, এখান থেকে আমরা বির মান বের করতে পারি। তো এর মান আমরা বসাই দিই 8, 8 প্লাস বি ইকুয়াল টু 9, তাহলে এখানে বি ইকুয়াল টু আসে ক্যালকুলেশন করলে 1। তাহলে এর মান যদি 8 হয়, বির মান যদি 1 হয়, তাহলে আপনারাই বলুন তাহলে এ বির মান কত হবে? তাহলে এ বির মান হচ্ছে 8 ইন্টু 1 মানে 8, অর্থাৎ 7-এর ক 8। খুবই ইজি, একটু থিঙ্ক করলে আমরা পরীক্ষার হলে খুব সহজে অনায়াসে আমরা অ্যান্সারগুলো বের করতে পারবো। নাম্বার 8, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজের মান কত? এটিও প্রাইমারি নিয়োগ পরীক্ষা 19 সালে এসেছিল। মানে সুপার টেকনিকে আমরা করব। যদি এই অঙ্কটি থাকে তো আমরা কি করব? অতিভুজের মান বের করতে বলেছে, আমরা জাস্ট সংখ্যা দুইটার বর্গ করে তাদের যোগ করব। ওকে, আগে যোগ করি, বর্গ করে যোগ করি। 3-এর বর্গ করলে কত হয়? 3 3-এ 9। 4-এর বর্গ করলে কত হয়? 4 4-এ 16। ওকে, 9 আর 16 যোগ করলে কত হয়? 25। এই যে 25টা যে আমরা পেয়েছি, তাহলে অতিভুজের মানটা হচ্ছে এই 25-এর রুট ওভার, অর্থাৎ রুট ওভার 25। রুট ওভার 25 মানে কত? 5। তাহলে অতিভুজের মানটা হচ্ছে 8-এর গ 5 সেন্টিমিটার। আমি আবারও বলছি, আবারও শেয়ার করছি যে অতিভুজের মান বের করতে গেলে কি করব? সংখ্যা দুইটার বর্গ করে তাদের যোগ করব, যোগ করার পর যে সংখ্যাটি পাবো সেটা রুট ওভার করব, রুট ওভার করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো সেই হিসেবে এখানে অ্যান্সার বের হয় 8-এর গ 5 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছেন।
নাম্বার 9, একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট সংখ্যাটি কত? মানে এই অঙ্কটির ক্ষেত্রে সুপার একটা টেকনিক আছে, মানে খুবই ইজি। সেটা হচ্ছে যে জাস্ট সংখ্যা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের সংখ্যাটি বের হয়ে যাবে, অ্যান্সারটি বের হয়ে যাবে। অর্থাৎ 742 যোগ 830, এটি যোগ করলে কত হয়? 1572। তো এই 1572কে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হয় 786। ওকে, তো অ্যান্সার হচ্ছে 9-এর ঘ 786। এখানে আরেকটা কথা বলে রাখি যে এই যে যত বড় তত ছোট কোশ্চেন এরকম দেওয়া আছে, তাই না? আবার যদি এরকম থাকে যে যত ছোট তত বড়, যেভাবেই থাক, যত বড় তত ছোট বা যত ছোট তত বড়, যেভাবেই থাক, আমরা জাস্ট কি করব? পরীক্ষার হলে যদি এই ধরনের কোশ্চেন পাই, তাহলে সংখ্যা দুটো যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। নাম্বার 10, 3টি ক্রমিক সংখ্যার গুণফল 720 হলে সংখ্যা 3টির যোগফল কত? এটিও প্রাইমারি নিয়োগ পরীক্ষা 19 সালে এসেছিল। তো এই ধরনের অঙ্ক কিন্তু অ্যাভেলেবেল থাকে যে ক্রমিক সংখ্যার গুণফল এত, সংখ্যা 3টির যোগফল কত। তো এখানে আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে যে এই যে 720 সংখ্যাটা আছে সেটার আমরা লসাগু বের করব, একটু রাফ করব, লসাগু বের করব। তো লসাগু যদি আমরা বের করি তাহলে আমরা কিন্তু এই সংখ্যাগুলো পাই, তাই না? যে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 5। তো এটা আমরা যে কেউ তো আমরা লসাগু করতে পারি, লসাগু করে এই সংখ্যাগুলো বের করব। তো এখন কথা হচ্ছে এই যে লসাগু করে যে সংখ্যাগুলো বের হবে সেই সংখ্যাগুলোর মধ্যেই কিন্তু একটু চালাকি করলেই, একটু বুদ্ধি খাটালেই আমরা অ্যান্সারটি বের করতে পারবো। কিভাবে? যেমন প্রথম যদি 3টি সংখ্যা গুণ করি আমরা, যে 2 গুণন 2 গুণন 2, এই যে লসাগু যে আমরা করলাম, তো 3টা 2কে গুণ করলে কত হয়? 8। ওকে, ফাইন। আর পরে হচ্ছে আরও কি আছে, যে 3 3 আছে, তো এই 3 3কে আবার গুণ করলে কত হয়? 3 3 9। ওকে, ফাইন। 8 9 আমরা 2টা পাইলাম ক্রমিক সংখ্যা পরপর। তারপর হচ্ছে 2 আর 5 থাকলো, তো এই 2 আর 5 গুণ করলে কত হয়? 10। তার মানে দেখা গেল যে 8 9 10, এটাই তো 3টি ক্রমিক সংখ্যা, তাই না? আচ্ছা দেখি যে এই 3টা গুণ করে দেখি 720 হয় কিনা। তো এই 3টা গুণ করলে 720 হয়। তো এখানে কোশ্চেনে কি বলেছে যে সংখ্যা 3টির যোগফল কত? আচ্ছা দেখি সংখ্যা 3টির গুণফল 720, যোগফল দেখি আমাদের কত হয়। তো 8 যোগ 9 যোগ 10, এই 3টি যোগ করলে হয় 27, অর্থাৎ 10-এর গ 27। মানে আমি বলতে চাচ্ছি যে এতই সোজা যে প্রথমে কি করব? 720কে আমরা লসাগু করলাম, লসাগু করে যে সংখ্যাগুলো পাবো সেগুলো যদি একটু বুদ্ধি খাটাই তাহলেই কিন্তু আমরা সেই অ্যান্সারটা এখানেই পেয়ে যাব। কেমন? নাম্বার 11, 4:5 = 12:x হলে x এর মান কত? তো এটা মানে খুবই ইজি একটা অঙ্ক। তো এখানে কি দেওয়া আছে যে 4:5 = 12:x, আর এটাকে আমরা লিখতে পারি যে x/5 = 12/x, তাই না? আচ্ছা আমরা মানে আড়াআড়ি গুণ করি যে 4x = 5 12 60, আর x এর মান চলে আসে 15। তাহলে দেখি আমাদের 15 কোথায় আছে? 15 আছে ঘতে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 11-এর ঘ 15। নাম্বার 12, 2টি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত 1:2 সংখ্যা দুটি নির্ণয় করুন। খুবই সুন্দর একটা কোশ্চেন। তো আমরা এখানে ধরে নিই যেহেতু বলেছে এখানে যে 2টি ক্রমিক জোড় সংখ্যা, তাহলে একটা সংখ্যা ধরি x আর একটি সংখ্যা হচ্ছে x+2, যেহেতু জোড় সংখ্যার কথা বলছে। ওকে, আমরা একটা x ধরলাম, একটা x+2 ধরলাম। তো কোশ্চেনে কি বলেছে যে এই জোড় সংখ্যার অনুপাত 1:2, তাহলে কি আমরা লিখতে পারি যে x অনুপাত x+2 = 1:2 বা 1:2? হ্যাঁ, লিখতে পারি। তো এটা আমরা লিখলাম মনে করেন। তারপর আমরা এটাকে ক্যালকুলেশন করব, সমাধান করব যে এটাকে লেখা যায় x/x+2 = 1/2, অর্থাৎ হাফ। এটাকে আড়াআড়ি যদি গুণ করি যে 2x = x+2, তারপরে x চলে আসে এখানে 2, অর্থাৎ একটা আমরা x এর মান পেয়েছি 2। আর আরেকটা আমরা জোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা ধরেছিলাম কি x+2, তাই না? তো x এর মান যদি 2 হয় তাহলে x+2 মানে কত? 4। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করুন। তাহলে সংখ্যা দুটি আমরা পেলাম, একটা হচ্ছে 2, একটা 4, অর্থাৎ 12-এর খ 2 এবং 4। আশা করি এখানে না বোঝার কিচ্ছু নেই। নাম্বার 13,
a মাইনাস বি ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু 16, 60 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? খুবই ইজি, জাস্ট আমরা সূত্রটা প্রয়োগ করব, অ্যান্সার বের করে ফেলব। তা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, তো এ মাইনাস বির মানটা যদি আমরা বসিয়ে দিই 7, আর যদি এ বির মানটা 60 বসিয়ে দিই, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার চলে আসে 169, অর্থাৎ 13 গ 169। খুবই ইজি, জাস্ট সূত্র প্রয়োগ করব, খুব নিমেষেই মানে 2-4 সেকেন্ডের মধ্যেই আমরা অ্যান্সার বের করতে পারবো। ওকে, নাম্বার 14, একটি সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি 4 ও 16 হলে এর সমানুপাতি কত? অ্যাকচুয়ালি এখানে একটা সূত্র আছে, তো সেই সূত্রটা হচ্ছে যে মধ্যরাশি স্কোয়ার ইকুয়াল টু প্রথম ইন্টু তৃতীয় রাশি, মানে এখানে মধ্য সমানুপাতি বের করতে বলেছে, তাই না? তো এটারই একটা সূত্র আছে যে মধ্যরাশি স্কোয়ার ইকুয়াল টু প্রথম ইন্টু তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি কত? 4, আর তৃতীয় রাশি কত? 16। তো এই দুইটা যদি গুণ করি, গুণ করা হয় 416, আর মধ্যরাশি স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটাকে যদি ওই দিকে দেওয়া হয় মানে তাহলে √64 হয়, আর √64 মানে 8, তাই না? আচ্ছা, এই সূত্রের মাধ্যমে যদি কঠিন মনে হয় আপনাদের, তাহলে আরও ইজি করে দেই। ঠিক এই ধরনের অঙ্ক যদি আমরা পাই তাহলে কি করব? জাস্ট সংখ্যা দুইটা গুণ করব, গুণ করে তার √ওভার করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। অর্থাৎ 416 কত? 64 যদি √ওভার করি তাহলে আমাদের অ্যান্সার মধ্য সমানুপাতি বের হয়ে যাবে কত? 8। ওকে, নাম্বার 15, প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি? খুবই সুন্দর একটা কোশ্চেন, দেখে মনে হচ্ছে যে অনেক বড়, মানে কোশ্চেনটা কিন্তু অনেক সোজা। এই মধ্যক নির্ণয় করব আমরা কিভাবে? প্রথম যে কাজটি করব মধ্যক নির্ণয়ের জন্য, যে এই যে মানে উপাত্তগুলো আছে, যে এই যে সংখ্যাগুলো আছে, যে 12, 9, 15, 5, 20 এরকম করে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এখানে কয়টা আছে? 1, 2, 3, 4, এখানে আছে সম্ভবত 11টা। এনিওয়ে, তো এই 11টা সংখ্যাকে আমরা কি করব? প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাবো, মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় আগে সাজিয়ে নিব। তো ছোট থেকে বড় সাজিয়ে নিলে কি হয় যে 5, প্রথমে 5 হয়, তারপর 8, 9, 11, 12, 15, 17, 20, 21, 23, 25। ওকে, আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিলাম প্রথমে। তারপর কি করব? মধ্যক কোনটি, মানে মধ্যক মানে হচ্ছে এই সংখ্যাগুলোর মাঝের সংখ্যাটি কোনটি? এই মাঝের সংখ্যাটি কিন্তু হচ্ছে 15। কেন 15? কারণ 15-র পূর্বে অর্থাৎ আগে আছে 5টি সংখ্যা, আর 15-র পরে আছে 5টি সংখ্যা। একটু দেখেন, আসলে তাই আছে, 15-র পূর্বে আছে 5টি সংখ্যা, 15-র পরে আছে 5টি সংখ্যা, তাহলে 15টাই হচ্ছে মধ্যক। আমি আবার বলছি, তাহলে এই মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে ছোট থেকে বড় সংখ্যাগুলোকে সাজিয়ে নেব, সাজিয়ে নেওয়ার পর দেখব যে কোন সংখ্যাটা মাঝে আছে। আর মাঝে নিব কিভাবে? যে সামনে যতটি সংখ্যা থাকবে পেছনেও ততটি সংখ্যা থাকবে, আর মাঝখানে যে সংখ্যাটি থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে অ্যান্সার হচ্ছে 15-র কত? খ 15। ওকে, নাম্বার 16, একটি সোনার গহনার ওজন 32 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? এটিও প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2014 সালে এসেছিল এবং আরও অনেক পরীক্ষা এসেছিল। অ্যাকচুয়ালি কোশ্চেনটা কিন্তু 4 লাইনের এখানে আমার হয়েছে, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন 4 লাইনের, কিন্তু এটার অ্যান্সার দিতে লাগবে 1 সেকেন্ডেরও কম। কি বিশ্বাস হচ্ছে না? এখানে আমরা কি করব? যে প্রথম যে অনুপাতটা আছে যে 3:1, ওকে, তো এই অনুপাতটাকে যোগ করব। যোগ করলে কত হয়? 3 + 1 মানে 4, আর উপরে কত আছে দেওয়া? 32 গ্রাম। এই 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8। আমাদের অ্যান্সার হচ্ছে 16-র ঘ 8 গ্রাম। আমি তো এটা বোঝালাম, আর যদি না বুঝিয়ে আমরা অঙ্কটা করি পরীক্ষার হলে, তাহলে আসলে মানে রাব করতেও হবে না, আর চোখের পলকে 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা অ্যান্সারটা বের করতে পারবো ইনশাআল্লাহ। এনিওয়ে, এটার অ্যান্সার হচ্ছে 16-র ঘ 8 গ্রাম। আমি আবার বলছি যে 3 + 1 4, আর এই 32কে 4 দিয়ে ভাগ করলে হয় 8। ওকে, নাম্বার 17, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত?
এই যে লসাগু গসাগু যে অঙ্কগুলো, এটি কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে 95% মানে এই ধরনের অঙ্ক থাকবেই। মানে কেন জানি মনে হয় যে প্রতিটা পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায় এই লসাগু গসাগু অঙ্কগুলো এসে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে এই ধরনের অঙ্ক মানে থাকবেই। সো একটু মনোযোগী হই আমরা। এনিওয়ে, দুইটি সংখ্যার অনুপাত 5:6, তাহলে আমরা ধরে নিই যে একটা সংখ্যা 5x আর একটা সংখ্যা হচ্ছে 6x। ওকে, এখানে বলেছে যে গসাগু 4 হলে, তাহলে কি, আচ্ছা এই যে 5x এবং 6x আমরা দুইটি সংখ্যা ধরেছি, এই 5x এবং 6x এর মধ্যে গসাগু কত? অবশ্যই শুধু x, কারণ 5 এবং 6 আলাদা, আর গসাগু মানে হচ্ছে শুধু কমনটা, তাহলে দুইটার মধ্যে কমন তো আছে x, তাহলে গসাগু হচ্ছে x। তাহলে প্রশ্ন মতে কি আমরা বলতে পারি যে গসাগু x = 4? খুবই ইজি, মানে x এর মানটা খুব সহজেই এখানে বের হয়ে গেল। এনিওয়ে, তো x = আমরা 4 পেলাম। তো এরপর কি বলছে যে সংখ্যা দুইটির লসাগু কত? আচ্ছা, 5x এবং 6x এর লসাগু কত? লসাগু মানে হচ্ছে সবগুলোই কমন, তাই না? 5x এবং 6x এর লসাগু হবে 30x। এখন কথা হচ্ছে 30x এর মধ্যে x এর মান আমরা কত পেলাম? 4 পেলাম। তাহলে 30 × 4 মানে কত? 120। তাহলে আমাদের অ্যান্সার চলে এসছে, সেটা হচ্ছে যে 17 খ 120। আমি আবারও বলছি, খুবই ইজি, যে প্রথমে সংখ্যা দুইটার আমরা গসাগু বের করব। গসাগু হচ্ছে x, আর প্রশ্ন মতো x = 4, তারপর হচ্ছে লসাগু হচ্ছে কত? সংখ্যা দুইটা গুণ করলে হয় 30x, কিন্তু আমাদের অ্যান্সার তো 30x না, x এর মানটা যদি বসিয়ে দেয় 30x এর মধ্যে, তাহলে অ্যান্সার চলে আসে 120, অর্থাৎ 17 খ 120। আশা করি খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 18, 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর, বাবা সহ তাদের বয়সের গড় 25 বছর, বাবার বয়স কত? ঠিক এই ধরনের অঙ্কও কিন্তু পিতা পুত্রের অঙ্কগুলো থাকে, খুবই ইজি। 3 ভাইয়ের বয়সের গড় 16 বছর, তাহলে তাদের সমষ্টি কত হবে? তাহলে 16 × 3, তাহলে 3 × 16 = 48। ওকে, ফাইন। তারপর বাবা সহ তাদের বয়সের গড় 25 বছর, তাহলে 3 ভাইয়ের সাথে যদি বাবা আসে তাহলে কতজন হয়? 4 জন। তাহলে 4 জনের যদি গড় হয় 25 বছর, তাহলে 4 জনের সমষ্টি হবে 25 × 4, তাহলে অ্যান্সার না, তাহলে 25 × 4 = কত হয়? 100 বছর। ওকে, এখন বলেছে বাবার বয়স কত? তাহলে এই 100 থেকে যদি আমরা 48 মাইনাস করি, তাহলে আমরা বাবার বয়স পেয়ে যাব 52, অর্থাৎ 100 - 48 = 52, 18 গ 52 বছর। নাম্বার 19, দুইটি রাশির অনুপাত 6:13, উত্তর রাশি 91 হলে পূর্ব রাশি কত? ঠিক এই অঙ্কটির ক্ষেত্রে কিন্তু অনেকে একটু মানে ভুল করে ফেলে, আনফর্চুনেটলি। তো আজকে আমি এমনভাবে একটু মানে শেখানোর চেষ্টা করব যাতে ভুল হওয়ার কোনো চান্সই থাকে না। সেটি হচ্ছে যে আমরা প্রথমেই জানবো যে এই যে অনুপাতটা যে দেওয়া আছে যে 6:13, তো এখানে আমাদের জানতে হবে যে আসলে কোনটা হচ্ছে পূর্ব রাশি এবং কোনটা হচ্ছে উত্তর রাশি। এই 6টা হচ্ছে কি আর 13টা হচ্ছে কি, এইটা যদি আমরা ধরতে পারি, তাহলে এই অঙ্কটি যদি পরীক্ষায়, যে কোনো যদি পরীক্ষা আসে, প্রাইমারি বাদে যে কোনো পরীক্ষায়, আমরা খুব সহজেই তৎক্ষণাৎ আমরা অ্যান্সার বের করতে পারবো। এনিওয়ে, খুব বকবক করলাম। তো এখানে মানে আমরা ধরে নিব যে পূর্ব রাশিটা হচ্ছে প্রথমটা, ওকে, আর উত্তর রাশিটা হচ্ছে পরেরটা, অর্থাৎ পূর্ব রাশি হচ্ছে এখানে 6 আর উত্তর রাশি হচ্ছে 13। খেয়াল থাকবে? ইনশাল্লাহ থাকবে। তো এখানে কি বলেছে, আমরা এখানে ধরে নিব যে ধরি পূর্ব রাশিটা হচ্ছে 6x আর উত্তর রাশিটা হচ্ছে 13x, আর এখানে কোশ্চেনে বলা আছে যে উত্তর রাশি 91, অর্থাৎ 91। তাহলে আমরা কি বলতে পারি যে প্রশ্ন মতে 13x = 91? হ্যাঁ, পারি, কারণ 13xটা হচ্ছে উত্তর রাশি। তো এই 13x = 91, তারপর x = এখানে চলে আসে 7। ওকে, ফাইন। আমাদের কি বের করতে হবে? পূর্ব রাশি কত? তাহলে পূর্ব রাশি বের করার ক্ষেত্রে আমরা কোনটা ধরেছি? 6x। তাহলে 6 × x এর মান কত আমরা বের করেছি? 7। তাহলে 6 × 7 = 42, অ্যান্সার হচ্ছে 19 ক 42। ওকে, নাম্বার 20, ঠিক একই টাইপের অঙ্ক। আগে আমরা বের করেছি পূর্ব রাশি, এবার আমরা বের করব উত্তর রাশি। দুইটি রাশির অনুপাত 4:7, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত? এবার হয়তো খুব দ্রুত আমরা এখানে অ্যান্সার বের করতে পারবো, কারণ আগের অঙ্কটা থেকে একটু আইডিয়া পেয়েছি। এনিওয়ে,
আমি তারপরে বলছি যে প্রথম অনুপাতটা হচ্ছে এখানে ধরে নিব যে পূর্ব রাশি হচ্ছে 4x আর উত্তর রাশি হচ্ছে 7x। ওকে ফাইন। তো প্রশ্ন মতে পূর্ব রাশি হচ্ছে 16, তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে 4x = 16? হ্যাঁ পারি। তাহলে x = কত আসে 4, মানে x এর মান আসে 4। তাহলে উত্তর রাশি কত হবে 7x, আর 7x তো আমাদের অ্যান্সার নাই, 7x-টাকে সংখ্যায় পরিণত করতে হবে। তো 7 × x এর মান কত পেয়েছি 4, অর্থাৎ 4 × 7 = 28। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 20-এর খ 28। নাম্বার 21, শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? মানে এই সঞ্চয়টা মানে শতকরা কত ভাগ সেটা বের করতে বলেছে, আয়ের শতকরা কত ভাগ সেটা বের করতে বলেছে। ওকে ফাইন। তো এখানে একটা লক্ষণীয় বিষয় যে শামীমের আয় হচ্ছে ধরলাম 20 টাকা, ওকে, আর ব্যয় হচ্ছে কত 15 টাকা। তো আমরা জানি যে আয় থেকে ব্যয় বাদ দিলে কি থাকে, সঞ্চয় থাকে। তাহলে তার সঞ্চয় কত শামীমের 5 টাকা। তাহলে কত টাকার মাধ্যমে তার 5 টাকার সঞ্চয় হলো 20 টাকার মাধ্যমে, তাই না? তো 20 টাকায় সঞ্চয় হয় 5 টাকা, 1 টাকা হয় কত 5-এর 20। তাহলে আমাদের শতকরা যেহেতু বের করতে বলছে, তাহলে 100 টাকায় কত হয় 5-এর 20 × 100। তো এটাকে কাটাকাটি করলে হয় 25, অর্থাৎ 21-এর গ 25%। নাম্বার 22, শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? তো অ্যাকচুয়ালি পরীক্ষা হলে এই ধরনের অঙ্ক দেখে কিন্তু অনেকে স্কিপ করে যেতে চায় যে আসলে এটা বের করতে যে কী যে কষ্ট। কিন্তু আমি মনে করি ইনশাল্লাহ কোনো কষ্টই নাই যদি আমরা ছোট্ট একটা সূত্র দিয়ে করি, আর সেই সূত্রটি হচ্ছে যে I = PRN। আমি আবার বলছি I = PRN। আর এখানে I = PRN এর মধ্যে কোনটিকে কী বলে সেটাও তো একটু জেনে নেওয়া দরকার। এখানে I হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ সুদ, ওকে, আর P হচ্ছে আসল। আমরা এতটুকু খেয়াল রাখবো, Pটা হচ্ছে আসল, আর আরটা হচ্ছে সুদের হার অর্থাৎ ইন্টারেস্ট রেট, আর এনটা হচ্ছে আমরা সকলে জানি সময়। তো এখানে কি বের করতে বলছে কত বছরে, তার মানে সময়টা বের করতে বলছে এনটা। তা আমরা সূত্র জানি যে I = PRN। তো এটাকে যদি এনটাকে আমরা একদিকে রাখি, যে তাহলে আমরা লিখতে পারি যে N = I/PR। এতটুকু তো আমরা লিখতে পারবো, তাই না? তো এখন আমরা মানগুলো বসিয়ে দেই। তো এখানে I হচ্ছে কি আমরা ধরেছি যে সুদ, তাহলে এখানে কোশ্চেনে কি আছে সুদ কত 1 টাকা, মানে সবগুলো 1 টাকা। I হচ্ছে সুদ 1 টাকা। তারপর P হচ্ছে আসল, তাই না? তো আসল এখানে কত, যে শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার, এই 1 টাকার হচ্ছে আসল। তারপর হচ্ছে কি বলেছে যে আর সুদের হারটা কত, শতকরা 1 টাকা হার সুদে, তাহলে সুদের হার হচ্ছে 1%, আর এই 1%কে আমরা লিখতে পারি 1/100। তো এখানে যদি মানে মানগুলো যদি আমরা বসিয়ে দিই যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে খুব ইজিলি অ্যান্সার চলে আসবে 100, অর্থাৎ অ্যান্সার হবে 22-এর ঘ 100 বছরে। ওকে, মানে আমি আবারও বলছি এখানে যে জাস্ট সূত্রটা আমরা এখানে যদি প্রয়োগ করি এবং সূত্রের মধ্যে কোনটিকে কী বলে সেটা যদি আমরা জানার পর এই সংখ্যাগুলো মানগুলো যদি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। শুধু এই অঙ্কটির ক্ষেত্রেই না, ঠিক এরকম অঙ্ক যে কোনোভাবে আসুক না কেন, আমরা এই সূত্র দিয়ে খুব সুন্দরভাবে খুব সহজে শর্টকাটে অ্যান্সার বের করতে পারবো। ওকে, নাম্বার 23, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে ক্ষুদ্রতম কোণটি কত ডিগ্রি? এখানে আমরা ধরে নেব যে একটা কোণ হচ্ছে 3x, একটা 4x, একটা 5x। ওকে, আর আমরা এটাও জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি আমরা লিখতে পারি যে 3x + 4x + 5x = 180 ডিগ্রি? হ্যাঁ পারি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে মানে সমাধান করি, তাহলে আমাদের x = আমরা পাবো 15, অর্থাৎ 15। আর এখানে অ্যান্সার বের করতে বলেছে কি যে ক্ষুদ্রতম কোণটি কত ডিগ্রি। তাহলে এখানে ক্ষুদ্রতম কোণটি কত ডিগ্রি 3x, তাই না? তাহলে 3x = 3 × x এর মান কত আমরা পেয়েছি 15, তাহলে 3×15 = 45। আর এখানে যদি বৃহত্তম কোণটি বলে সেক্ষেত্রে হবে 5x। এনিওয়ে আমরা ওইদিকে যাব না, যেহেতু ক্ষুদ্রতম কোণটি চেয়েছে, তো এটার অ্যান্সার হবে 23-এর ক 45 ডিগ্রি। নাম্বার 24, কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির মোট পরিমাণ কত?
কোশ্চেনটি দেখে মনে হচ্ছে যে কত কঠিন, আসলে খুবই ইজি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা মানে ত্রিভুজের ছক, আর এই ত্রিভুজকে যদি আমরা কি করি, এই প্রশ্ন অনুসারে আমরা যদি তিনটা বাহুকে বর্ধিত করি, তাহলে বর্ধিত প্রতিটি বাহুই আমরা দেখতে পাচ্ছি যে 120 ডিগ্রি। আর এটি মূলত সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুই সমান, মানে ভেতরের কোণগুলো হচ্ছে 60 ডিগ্রি। এনিওয়ে, যদি আমরা এই সমবাহু ত্রিভুজটাকে যদি বর্ধিত করি তিনটা বাহু, তাহলে বাইরে কিন্তু বহিস্থ কোণ কিন্তু উৎপন্ন হচ্ছে প্রতিটা জায়গায় 120 ডিগ্রি করে। তাহলে তিনটা বাহুর জন্য তিনটা কোণ উৎপন্ন হয়েছে 120 ডিগ্রি করে, তাহলে 120 গুণন 3 কত হয়? 360 ডিগ্রি। ওকে, এটার অ্যান্সার হচ্ছে 24-এর ঘ, 360 ডিগ্রি। নাম্বার 25, 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা 2 ঘন্টা, 3 ঘন্টা ও 4 ঘন্টা পর পর বাজতে থাকলো। একদিনে তারা কতবার একত্রে বাজবে? এটি একটা লেটেস্ট কোশ্চেন, এটি 2019 সালে এসেছিল প্রাইমারি নিয়োগ পরীক্ষায়। এনিওয়ে, মানে 2, 3, 4 লসাগু হয় 12। ওকে, তো তারা 12 ঘন্টা পর পর একত্রে বাজবে, কিন্তু কোশ্চেনে বলা আছে যে একদিনে তারা কতবার একত্রে বাজবে। আচ্ছা, 12 ঘন্টা পর পর একত্রে একবার বাজে, তাই না? তাহলে 24 ঘন্টা পর পর একত্রে কয়বার বাজবে? 2 বার। আর 24 ঘন্টা মানে কি? একদিন। তাহলে আমরা খুব অনায়াসে বলতে পারি যে একদিনে তারা 2 বার একত্রে বাজবে। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক দেবেন, আর শেয়ারও করবেন কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে খুব দ্রুত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।